তুমি রান্নাঘরে ঘাপটি মেরে আছো কেন ভাবি? এখানে আমরা কত গুরুত্বপূর্ণ আলোচনা করছি, তুমি শুনবে না? আলো কিছু বলতে যাবে তখন শামিন বলে, বসো এখানে, ঋতু খেয়েছে, আমরাও খাচ্ছি, তুমি অপেক্ষা করছো কিসের? আলো বাদ সাধতে যাবে তখন শামিন একটা চেয়ার টেনে বলে, বসো। আলো বসে পড়ে। ইসমাম খাবার নাড়াচাড়া করতে থাকে। হঠাৎ শামিন সবার মুখের দিকে তাকিয়ে খেতে খেতে বলে ওঠে, এখানে সবাই যখন আছি তাহলে আমি কথাটা বলি, তোদের সবাইকে তো আর সবসময় পাওয়া যায় না। আলো মাথা তুলে তাকায়। এই লোক এখন কি বলবে? ইসমামের বিয়ের কথা নাকি? তাহলে তো এখানে আমার ঠান্ডা যুদ্ধ লেগে যাবে। আলো অনুমানের উপর ভিত্তি করে শামিনকে থামিয়ে দিয়ে বলে, খাওয়া শেষ করে বলুন। শামিন আলোর কথা গায়ে না মেখে বলতে থাকে, আমি আর ইলহাম একটা মেয়ে পছন্দ করেছি ইসমামের জন্য। ইসমাম খাওয়া থামিয়ে ভাইয়ের দিকে তাকায়। ঈশিতা আনন্দিত গলায় বলে, তাই নাকি? ওই ফিহা বলে মেয়েটা, তাই না? শি ইজ টু মাচ কিউট ভাইয়া, বেশ মানাবে ওদের। শামিন খুশি খুশি গলায় বলে, হ্যাঁ, তোর বড় ভাবি ওকে পছন্দ করেছে। ইসমাম আলোর দিকে তাকায়। আলো মাথা নিচু করে ফেলে। চোখ ঘুরিয়ে ইসমাম বড় ভাইয়ের দিকে তাকায়। শামিন ঠান্ডা গলায় বলে, কি এভাবে দেখছিস? কি গ্লাস ভেঙে হাত কাটবি? একটা গ্লাস ইসমামের দিকে এগিয়ে দিয়ে বলে, নে এটা ভেঙে ফেল। ইসমাম ঠান্ডা গলায় বলে, কেন আমাকে নিয়ে পড়ছো কেন? ভাইয়া, ঈশিতা মেয়ে, ওর বিয়ের ব্যাপারে মাথা না ঘামিয়ে আমাকে নিয়ে পড়ছো কেন? ঈশিতা চেঁচিয়ে ওঠে, তুই নিজে বাঁচতে আমার কথা ওঠাচ্ছিস কেন ভাই? আমার সাথে তোর কোন জন্মের শত্রুতা? তো তুই এত খুশি কেন আমার বিয়ে নিয়ে? তোর এত আনন্দ কিসের? এই মুহূর্তেই ঝগড়া লেগে যায় দুজনের মধ্যে। আলো হতভম্ব হয়ে তাকিয়ে আছে। এরা এখনো এভাবে চুলোচুলি করে? কি অদ্ভুত! ঝগড়ার এক পর্যায়ে ইসমাম ঈশিতাকে বলে ফেলে, এখনো তো তুই বেকার বেকার ভাইদের ঘাড়ে খাচ্ছিস, না চাকরির চেষ্টা করছিস, না বিয়ের জন্য রাজি হচ্ছিস। তুই আমার লাইফ নিয়ে এত মাথা ঘামাচ্ছিস কেন? শামিন ইসমামকে ধমক দিয়ে থামিয়ে দেয়। ঈশিতা কিছুক্ষণ ইসমামের দিকে তাকিয়ে থেকে পানির গ্লাস উঠিয়ে ইসমামের মুখে ছুঁড়ে দেয় পানি। তারপর গটগট করে হেঁটে দোতলায় উঠে যায়। ইসমাম চুপচাপ খেতে থাকে ভেজা অবস্থাতেই। তারপর খাওয়া শেষ করে উঠে চলে যায়। ইসমামের পিছু পিছু উঠে চলে যায় ইলহাম। খাবার টেবিলে বসে থাকে আলো এবং শামিন। আলো শামিনের দিকে তাকিয়ে বলে, কি দরকার ছিল? শামিন হাত ধুয়ে উঠে পড়তে পড়তে বলে, আমি হাল ছাড়বো না। টেবিল পরিষ্কার করে আলো দোতলায় উঠে দেখে ইসমাম আর ঈশিতা বসে বসে ক্রিকেট ম্যাচ দেখছে। আলো বেশ অবাক হয়। এই মাত্রই তো দুটোতে হাতাহাতি মারামারি করছিল, এরই মধ্যে মিল হয়ে গেল। এরা চার ভাই বোন খুবই অদ্ভুত। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আলো ঘরে চলে যায়। বিছানায় বসে বইটা মাত্র হাতে নিয়েছে একটা ড্রামায় চোখ বুলাবে বলে। তখনই শামিন বারান্দা থেকে এসে আলোর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। চোখ দুটো বন্ধ করে রেখেছে সে। আলো নাক কুচকে বলে, সিগারেট খেয়েছেন? বাহ, এই চমৎকার গুণ সম্পর্কে আমি অবগত ছিলাম না। রাগ করলে বছরে 2টা খাই, আজ একটা খেয়েছি, আর একটা 6 মাস পরে খাবো। আলো ঠান্ডা গলায় বলে, না, রাগ করবো কেন? আমার তো এতে খুশি লাগছে, এত খুশি লাগছে যে খুশিতে ইচ্ছে করছে আপনাকে ঘর থেকে বের করে দিই। শামিন মৃদু হেসে বলে, মাথার চুল টেনে দাও। মামার বাড়ির আবদার গুলো করতে বেশ পারেন আপনি মেয়র সাহেব। আবদার নয়, স্ত্রী হবার 11তম শর্ত। নাও চুল টেনে দাও। 32 বছর হয়ে গেছে আমার, আর 2 বছর পরেই টাকলা হতে শুরু করব। তখন স্বামীর চুল টেনে দেওয়ার জন্য মেঝেতে শুয়ে গড়াগড়ি করলেও পাবে না। এখন মন ভরে টেনে রাখো। কমলা রঙের শাড়িটার দিকে তাকিয়ে থেকে আলো মুচকি হেসে শাড়িটা হাতে তুলে নেয়। লোকটা একটা আস্ত পাগল। আলমারি ভর্তি শাড়ির প্রায় অর্ধেক শাড়ি কমলা রঙের। কি পেয়েছে এই রংটাতে সে? আর কোনো রঙে বুঝি আলোকে মানায় না। আঁচল গায়ে চড়িয়ে নিয়ে মাথায় তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়। শামিন বিছানায় আধশোয়া হয়ে ল্যাপটপে কিছু টাইপ করছিল। আলো শামিনের দৃষ্টি আকর্ষণ করতেই মৃদু আওয়াজ করে গলা খাকারি দেয়। শামিনের কোনো হেলদোল নেই, সে এক মনে ল্যাপটপে কিছু একটা দেখছে। আলো মাথা থেকে তোয়ালে খুলে ফেলে বলে, শুনছেন কেমন লাগছে আমাকে?
শামিন আলোর দিকে না তাকিয়েই ল্যাপটপে টাইপ করতে করতে অন্যমনস্ক ভঙ্গিতে বলে, সুন্দর লাগছে। আরে দেখে বলুন না। ব্যস্ত আলো, পরে দেখবো, যাও। আলো মাথা ঘুরিয়ে শামিনের দিকে তাকায়, তারপর কণ্ঠে একরাশ অভিমান মিশিয়ে বলে ওঠে, এমনটা তো আমি শুরুতেই আন্দাজ করেছিলাম। বাংলাদেশের ছেলেদের এটা একটা নীতি, শখের নারী পটে গেলে তখন আর পাত্তা দিতে ইচ্ছে করে না। শামিন কিছুক্ষণ কিবোর্ডে টাইপ করে আলোর দিকে না তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমি পাত্তা দেওয়া শুরু করলেই তো বলে দেবে, ছাড়ুন ছাড়ুন, তরকারি পড়ে যাচ্ছে, ইহান আসছে, জাপানে টর্নেডো হচ্ছে, পৃথিবী উল্টা যাচ্ছে। এখন ড্রামা না করে যাও, আমি সত্যি ব্যস্ত। আলো শীতল চোখে শামিনের দিকে তাকিয়ে থাকে। শামিন আলোর দিকে না তাকিয়েই বলতে থাকে, স্বামী ব্যস্ত থাকলে তার জন্য চমৎকার এক কাপ কফি বানিয়ে নিয়ে আসা তার পরবর্তী শর্ত। তার পাশে বসে তার কাঁধে মাথা রাখা এবং অবশ্যই মুখে তালা লাগিয়ে রাখা, যাতে স্বামীর কাজে কোনো অসুবিধা না হয়। আলো বিরস্ব মুখে রান্নাঘরে ঢুকে কফির জন্যে পানি গরম করতে থাকে। সিতারা অবাক হয়ে বলে, কি হয়েছে ভাবি? মুখ শুকনো কেন আপনার? কি হয়েছে? আলো কপাল কুঁচকে বলে, বলো তো সিতারা, পৃথিবীতে সব থেকে পোল্টিবাজ প্রাণী কোনটা? মানে দ্রুত রং বদলায় কারা? সিতারা বলে, গিরগিটি ভাবি। আলো মাথা নাড়িয়ে বলে, হয়নি। সিতারা কিছুক্ষণ চিন্তা করে বলে, তবে কি বাংলাদেশের নেতার খাতরা? হয়নি, এদের থেকেও পোল্টিবাজ। সিতারা বলে, বুঝতে পারছি না ভাবি, আপনি কি বললেন? এই প্রাণীর নাম হলো স্বামী। এরা প্রথম প্রথম একরকম থাকে, পরে রূপ বদলে ফেলে। সিতারা মাথা ঝাঁকিয়ে আলোকে সমর্থন করে বলে, ঠিক বলেছেন ভাবি, এরা মিনিটে মিনিটে পাল্টি নেয়। ঘর ভর্তি মানুষের সামনে বউকে ধমক দিয়ে বীর পুরুষ সাজে, আর রাতে 12টার পর এসে বউয়ের হাত পা ধরে মাফ চাই। আমি ভুক্তভোগী ভাবি। আলো শুকনো মুখে বলে, আমারও সেই দিন আসতে চলেছে সম্ভবত। অফিস ঘরটা বেশ পছন্দ হয়েছে আলোর। শামিন সম্ভবত তার জন্যই এতটা শৌখিনভাবে সাজিয়েছে ঘরটাকে, নয়তো লোকটা তো পুরো অগোছালো একটা লোক। সপ্তাহে 3 দিন তাকে এজেন্সির এই অফিসে বসতে হয়। রবি, মঙ্গল ও বৃহস্পতিবার, এই 3 দিন হচ্ছে তার অফিস টাইম। আলো প্রথমে বেশ অবাক হয়েছিল, সন্ধ্যা 6টা থেকে 8টা কোনো অফিস টাইম নাকি? পরে জেনেছে শামীম তার জন্য এমন একটা নিয়ম করে রেখেছে যাতে সে ইউনিভার্সিটি যেতে পারে এবং অফিসেও থাকতে পারে। বড় কথা হচ্ছে স্বামীর নিয়মিত আলোকে এজেন্সি থেকে নিয়ে যায়। আপাতত 4 জন ছাত্রছাত্রীকে মেডিকেলের অ্যাডমিশন যুদ্ধে অংশ নিতে কোচিং করার যাবতীয় খরচ দেওয়া হয়েছে। সবাই চাষাভুষা পরিবারের, ঠিকমতো খেতে পারে না এবং এটা সম্পূর্ণ স্বামীন দিয়েছে। তাদের ফান্ডে এখনও দানের অর্থ জমা হতে শুরু করেনি। ঘড়ির দিকে তাকিয়ে আলো উঠে দাঁড়ায়। প্রায় রাত 8টা বেজে গিয়েছে। শামিনের এখনও আসার নাম নেই, হয়তো কোনো কাজে আটকে গিয়েছে। শামিনের পার্টি অফিস থেকে এজেন্সির দূরত্ব পায়ে হেঁটে 10 মিনিট। আবাসিক এলাকা, তাই জায়গাটা একটু নির্জন। অফিসের সহকারী মেয়েটিকে বিদায় দিয়ে আলো দারোয়ান চাচাকে বলে তালা লাগিয়ে দেয় অফিস ঘরটিতে। সিদ্ধান্ত নিয়েছে আজ সে গিয়ে শামিনকে চমকে দেবে পার্টি অফিসে। ছাতা হাতে নেমে পড়ে আলো। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। লোকজন নেই কোনো রাস্তায়। দূরে একটা মাইক্রো গাড়ি দাঁড়িয়ে আছে, আর মাঝে মাঝে 2-1টা ট্র্যাক চলে যাচ্ছে। আলো এদিক ওদিক তাকিয়ে সামনে 2 পা বাড়াতেই হঠাৎ মৃদু গোঙানির আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছে কারো মুখ চেপে ধরা হয়েছে। হঠাৎ আলোর ভেতরটা কেমন কেঁপে ওঠে। ঘাড় ঘুরিয়ে আশেপাশে ভালো করে দেখতে থাকে সে। কোথাও কিছু নেই, একটা মাইক্রো গাড়ি ছাড়া। হঠাৎ একটা যাত্রীবাহী অটোরিকশা চলে গেল আলোর সামনে দিয়ে। আলো ব্যাপারটাকে পাত্তা না দিয়ে ঘুরে আবারও সামনে পা বাড়ায়। আবারও সেই গোঙানির আওয়াজ শুনতে পায় সে। থেমে যায় আলো। মাথা ঘুরিয়ে তাকাতেই দেখে কোথা থেকে একজন লোক ছুটে এসে দূরে দাঁড়িয়ে থাকা মাইক্রো গাড়িতে উঠে পড়ে। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোতে এক পলকের জন্যে আলো লোকটার মুখটা দেখতে পেল। কিছু একটা অনুমান করার আগেই গাড়িটা সাই সাই করে আলোর সামনে দিয়ে চলে যায়। তখনই কোনো বেয়েলি কণ্ঠের কান্নার আওয়াজ শুনতে পায় সে। আলো হতভম্ব হয়ে তাকায় সেদিকে। মাথা কাজ করছে না তার। ফোন বের করে গাড়িটার
গাড়িটার নাম্বার প্লেটের ছবি তুলে এদিকে ওদিকে তাকিয়ে লোকজন ডাকতে থাকে আলো। খুব কাছেই কুরিয়ার সার্ভিসের একটা অফিস, সেখান থেকে দারোয়ান সহ বেশ কিছু কর্মচারী ছুটে আসে। আলো কাউকে পুরো ব্যাপারটা বিশ্বাস করাতে সক্ষম হয় না। হাল ছেড়ে দিয়ে অটোতে উঠে শামিনের পার্টি অফিসে চলে যায়। শামিন ইয়াসারের পার্টি অফিসে সালিশ বৈঠক বসেছে আজ। দুটো ছাত্র দলের মধ্যে সংঘর্ষ নিয়ে সালিশ বিচারের বৈঠক। আলো গেট থেকে দ্রুত পায়ে বৈঠকখানা হয়ে সোজা শামিনের মুখোমুখি দাঁড়ায়। শামিন সালিশ রেখে উঠে দাঁড়িয়ে আলোকে নিয়ে নিজের ঘরটাতে আসে। ধমকের সুরে বলে, সাহস তো ভালোই তোমার। বলেছি না আমি না যাওয়া পর্যন্ত বেরোবে না একদম। এত তাড়া ছিল যখন ফোন দিতে, গাড়ি পাঠিয়ে দিতাম। আমি ফোন দিয়েছি, আপনি ফোন ধরছিলেন না। শামিনের মনে পড়ে যায় সে সালিশের জন্য ফোনটা সাইলেন্ট করে রেখেছিল। তারপর বলে ওঠে, তো ইসমামকে ফোন দিতে, ও এসে নিয়ে যেত। আলো শামিনের কথার জবাব না দিয়ে বলে ওঠে, বাদ দিন আমার কথা, এখন মন দিয়ে শুনুন তো। আমার সাথে একটু থানায় যাবেন, চলুন। শামিন অবাক হয়ে বলে, থানায় কেন? আলো সব ঘটনা খুলে বলে শামিনকে। সব শুনে শামিন পাত্তা দেয় না। প্রথমে মজার ছলে বলে, হয়তো কোনো অদৃতা আলোকে কোনো স্বামী ইয়াসার তুলে নিয়ে গেছে। আলো রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে শামিনের দিকে। চেঁচিয়ে উঠে বলে, আমি মজা করছি না, এই দেখুন গাড়ির নাম্বার প্লেট। শামিন আলোর ফোনে ছবিটার দিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ পরে বলে ওঠে, এটা তো জাবিরের গাড়িটা, ওই গাড়িটা ব্যবহার করে। আলো চাপা স্বরে চেঁচিয়ে ওঠে, হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে, ওই লোকটার মুখ দেখেছি আমি। ওই লোকটা জাবিরই ছিল। শামিন আলোর দিকে তাকিয়ে আছে। আলো বলতে থাকে, চলুন মেয়র সাহেব, আমার মনটা কেমন কু গাইছে, আমি স্পষ্ট শুনেছি ওই নারী কণ্ঠের আর্তনাদ। কিডন্যাপিং কেস মনে হচ্ছে। আলো সমীর দত্তের দিকে তাকিয়ে মাথা নেড়ে বলে, জি আমি স্পষ্ট শুনেছি, একটা মেয়ের চাপা আর্তনাদ। সমীর শামিনের দিকে তাকায়। শামিন বলে, গাড়িটা জাবিরের। সমীর দত্ত চিন্তায় পড়ে যায়। কপাল কুঁচকে বলে, কিন্তু আমাদের কাছে না কোনো মিসিং ডায়েরি এসেছে, না অন্য কোনো অভিযোগ। এভাবে আন্দাজের বসে কাউকে গিয়ে জিজ্ঞাসাবাদ করা, তাও কবির আলমগীরের ভাগ্নে, তোরা মানহানির মামলা খেয়ে যাবি। শামিন মাথা নেড়ে বলে, বুঝতে পেরেছি ব্যাপারটা, আমি শুধু তোকে ইনফর্ম করতে এসেছি। সমীর দত্ত মাথা ঝাঁকিয়ে জবাব দেয়, বেশ করেছিস, বিষয়টা মাথায় থাকলো। এমন কিছু টের পেলে আমি অবশ্যই অ্যাকশন নেব। থানা থেকে রাত 9:30টায় বের হয় শামিন এবং আলো। আলো মাথায় শাড়ির আঁচল তুলেছে। গাড়ির কাছে এসে শামিন আলোর দিকে ঘুরে দাঁড়িয়ে কটমট দৃষ্টি দেয় আলোর দিকে। আলো ঘাবড়ে যাওয়া মুখ করে বলে, কি হয়েছে, আমি আবার কি করলাম? এখন আমাকে চোখ রাঙাচ্ছেন কেন? আর যদি কখনো আমি দেখি বেশি পাকনামি করে আমাকে না বলে অফিস থেকে বেরিয়ে যেতে, তাহলে খুব খারাপ হয়ে যাবে। আমি খুব রেগে গেছি তোমার উপর আলো। আমি ছাড়া অফিস থেকে এক পাও বাইরে দেওয়া যাবে না, এমনটা কথা ছিল না? সব সময় তোমার একটু বেশি বুঝতেই হবে। হ্যাঁ, আলো বলে, আমি তো আপনার দেরি হচ্ছিল দেখে। শামিন প্রচন্ড রেগে গাড়িতে উঠে বসে। আলো চুপচাপ পাশে বসে শামিনের দিকে তাকায়। মানুষটা অস্বাভাবিক রেগে গিয়েছে। এখন কিভাবে রাগ ভাঙাবে তার? বাড়িতে এসেও প্রচন্ড গম্ভীর হয়ে থেকেছে শামিন। খাবার টেবিলে চুপচাপ খেয়ে উঠে গিয়েছে। আলোর এবার খুবই বিরক্তি লাগছে। সামান্য অপরাধীর এমন শাস্তি হতে পারে না। বিছানায় বসে কিছু কাগজপত্র দেখছিল শামিন। আলো শামিনের রাগ ভাঙানোর জন্যে এসে তার পাশে বসে কাঁধে মাথা রাখে। শামিন কোনো কথা বলে না। আলো নরম গলায় বলে, সরি, আর করবো না এমন পাকনামি। সরি বলার কিছু নেই। কাল থেকে এজেন্সিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যা টাকা লাগবে আমাকে বলবে, এই টাকা দিয়ে ইচ্ছা মতো ভাইদের এটা সেটা কিনে দেবে। আলো শামিনের দিকে তাকায়। শামিনের গালে হাত রেখে মুখটা আলোর দিকে ঘুরিয়ে বলে, আচ্ছা সে দেখা যাবে, আগে আপনি মুডটা তো ঠিক করেন প্লিজ, এভাবে দেখতে ভালো লাগছে না আপনাকে। শামিন আলোর দিকে তাকায় ঠিকই, কিন্তু মুখটা এখনো গম্ভীর করে রেখেছে। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে নিচু স্বরে বলে, রাগ কিভাবে কমবে, কি করতে হবে? শামিন চুপচাপ তাকিয়ে থাকে আলোর দিকে। আলো মাথা নিচু করে বলতে থাকে, বলুন কি করতে হবে? কমলা রঙের একটা শাড়ি পরে আসলে রাগ কমবে?
স্বামীর কয়েক মুহূর্ত চুপ করে আলোর দিকে তাকিয়ে থেকে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কমবে। শান্তি নীরের পরিবেশটা থমথমে হয়ে আছে। একটা বড়সড় ঝড় চলে গেলে প্রকৃতি যেমন নিস্তব্ধ হয়ে যায়, ঠিক তেমনি হয়ে আছে পরিবেশ। ঘটনার সূত্রপাত ঘটেছে দোতলার লিভিং রুমে। ইসমাম নিজের ল্যাপটপে প্রজেক্ট নিয়ে কাজ করছিল। শামিন এসে তাকে জানায় আজ বিকেলে একজন মেয়ের সাথে দেখা করতে যেতে হবে তাকে। রেস্টুরেন্টে টেবিল বুক করে রেখেছে সে। ইসমাম কিচ্ছু না বলে উঠে যেতে নিচ্ছিল, তখনই শামিন রাগের মাথায় এটা ওটা ভাঙচুর শুরু করে দেয়। ভাইয়ের প্রতি পাল্টা রাগ দেখাতে না পেরে ঘরে ঢুকে নিজেও জিনিসপত্র ভাঙতে শুরু করে ইসমাম। শামিন চেঁচিয়ে যাচ্ছে, তোমার সমস্যা কোথায় আমি দেখেই ছাড়বো। আজকে তুই যাবি রেস্টুরেন্টে, তুই যাবি। দুই ভাই তাদের নিজেদের ঘরে বসে মেজাজ দেখাচ্ছে। আলো এবং বাকিরা দোতলার লিভিং রুমে দাঁড়িয়ে আছে অপ্রয়োজনীয় রেফারি হয়ে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আলো দরজা ঠেলে ভেতরে ঢোকে। শামিন শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে, বলে দিও তোমার দেবরকে বিকেল 4টায় দেখা করতে হবে। মেয়ের সাথে মেয়ের বড় ভাই আর ভাবি থাকবে, আর ইসমামের সাথে তুমি আর ঈশিতা যাবে। আমি কিছুক্ষণ পরে জয়েন করব, সময় বের করে। আমি ওনাদের ফোন করে ফাইনাল করে দিচ্ছি। আলো আমতা আমতা করে বলে, এইভাবে ওর পারমিশন ছাড়াই ফাইনাল করে দেবেন? ও যদি না যায় তাহলে তো আপনার মান সম্মান নষ্ট হবে। যাবে, ও যাবে, ওর ঘাড়ও যাবে। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, বলছিলাম আমি একটু কথা বলে দেখবো। শামিন ওয়ালেট আর ফোন হাতে তুলে নিয়ে আলোর গালে হাত বুলিয়ে যেতে যেতে বলে, দেখতে পারো, তবে ওকে বলে দিও যেতে কিন্তু হবেই। আপাতত কোনো ভাঙচুরের শব্দ শোনা যাচ্ছে না। আলো পা টিপে টিপে ইসমামের ঘরের দিকে অগ্রসর হয়। দরজা ভেজিয়ে রাখা, হাত দিয়ে ঠেলে সরিয়ে ভিতরে ঢুকে দরজা চাপিয়ে দেয় সে। ইসমাম কপালে একটা হাত রেখে ইজি চেয়ারে আধশোয়া হয়েছিল। কারো অস্তিত্ব টের পেয়ে ঘুরে তাকাতেই আলোকে দেখে উঠে দাঁড়িয়ে যায়। আলো ইসমামের দিকে তাকিয়ে আছে। ইসমাম চেঁচিয়ে ওঠে, স্বামীর হয়ে ওকালতি করতে এসেছো? হ্যাঁ, যাও এখান থেকে। আলো চলে যায় না, একটা চেয়ার টেনে বসে পড়ে। ইসমামের দিকে তাকিয়ে থাকে। ইসমাম রাগী গলায় বলতে থাকে, শোনোনি আমার সিদ্ধান্ত? যাও, তোমার স্বামীকে গিয়ে বলে দাও। কেন করছো এমন? আলো ঠান্ডা গলায় জানতে চায়। ইসমাম কণ্ঠে বিরক্তি নিয়ে বলে, বিয়ে করতে আগ্রহী নই, কতবার বলবো? তোমার ভাইয়া তোমার ভালো চায় ইসমাম। ভাইয়া ভালো চায়, তুমি ভালো চাও, ইস্যুও ভালো চায়, মেজো ভাইয়াও ভালো চায়, মেজো ভাবিও ভালো চায়। তোমরা সবাই শুধু ভালোই চাও। হ্যাঁ, শুধু আমি আমার ভালো চাই না, তাই তো? এটাই তো বলতে চাইছো? সেরকমই মনে হচ্ছে, নয়তো বিয়েতে আপত্তি করার তো কোনো কারণ দেখছি না। ইসমাম আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, একটা মেয়েকে চিনি না, জানি না, হুট করে তাকে বিয়ে করে নেব? হ্যাঁ, এটা 2023 সাল অদ্রিতা, সরি ভাবি। আলো কয়েক মুহূর্ত চুপ থেকে বলে, তো চিনবে, জানবে, এই জন্যই তো দেখা করতে বলা হচ্ছে। আগে কথা বলে দেখবে, তারপর ভালো না লাগলে জানিয়ে দেবে, অন্য মেয়ে দেখা হবে। পারবো না, আমার ইন্টারেস্ট নেই। পারবে, তোমার ভাইয়ের জন্য পারতে হবে। ভাইয়ার জন্য? ভাইয়ার খুশির জন্য আমি মনের বিরুদ্ধে একটা কাজ করব? কেন? ভাইয়ের খুশির জন্য এর আগে তো অনেক কিছুই করেছো, তাহলে এখন এত নাটক কেন করছো? কথাটা বলে আলো থামে, তারপর বলে ওঠে, মেয়ের ফ্যামিলিকে আজ দেখা করার কথা জানিয়ে দিয়েছে তোমার ভাইয়া। বিকেলে তৈরি থেকো, আমি আর ঈশিতা যাব। যা মন চায় করো। কথাটা বলে ইসমাম হনহন করে ঘর থেকে বেরিয়ে লাইব্রেরির দিকে যায়। পরি ছুটে আসছিল এবং কাকতালীয়ভাবে ইসমামের সাথেই ধাক্কা খেয়ে যায়। চোখ তুলে ইসমামকে দেখে একটা ঢোক গিলে নেয় পরি। তার কপাল এতটা খারাপ কেন? ইসমাম প্রচণ্ড রেগে বলে ওঠে, চোখ দুটো নিজে ঠিকভাবে কাজে লাগাতে পারো না, ওই দুটো দান করে দিলে তো পারো কোনো অন্ধকে। কি হচ্ছে কি ইসমাম? পেছন থেকে ঈশিতা ধমকে ওঠে। আলো এসে সেখানে দাঁড়ায়। ইসমাম কাউকে পাত্তা না দিয়ে চুপচাপ চলে যায় সেখান থেকে। পরি দাঁড়িয়ে থাকে বোকার মতো। আলো এসে বলে, ছুটছিলে কেন? সবসময় এত ছোটাছুটি কারো কেন? আমি ছাদে ছিলাম, বাবা তার কটেজ থেকে ডাকতেছিল, ছুটে আসতে গিয়ে ধাক্কা লাগলো।
বুঝতে পারিনি রামগরুরের ছানা বাড়িতে আছে, নয়তো ভুলেও দোতলায় উঠতাম না ভাবি। মুখ কাচুমাচু করে বলে পড়ি। আলো মেয়েটিকে দেখে অতিমাত্রায় সুন্দরী একটা মেয়ে। এমন সুন্দরী মেয়ে সেই শহরে খুব কমই দেখেছে। পুরো কাশ্মীরের মেয়েদের মতো গায়ের রং, সব দিক থেকে পারফেক্ট, শুধু একটু সরল আর ভীতু প্রকৃতির। আচ্ছা, একে ইসমামের পাশে কেমন লাগবে? কথাটি ভেবে আলো নিজেই নিজেকে শুধরে নেয়। তার মনে হওয়াতে কি যায় আসে? ইসমামের ভাইরা আছে ইসমামের জন্য, তার আগ বাড়িয়ে এসব ভাবার দরকার কি? ওয়েটার এসে অর্ডার নিয়ে চলে যায়। আলো তার মুখোমুখি বসে থাকা মেয়েটিকে দেখতে থাকে। ইসমাম মাথা নিচু করে চুপচাপ বসে আছে। মেয়ের ভাই আর ভাবি নিজেদের মধ্যে কথা বলছে। ঈশিতা আলাপচারিতা সহজ করার জন্যে মেয়েটিকে বলে ওঠে, তোমার সাবজেক্ট কি ফিহা? ফিহা বলে মেয়েটি মাথা তুলে তাকায় না, মাথা নিচু করেই অস্ফুট স্বরে জবাব দেয়, ইকোনমিক্স। ইকোনমিক্স? আমিও তো ইকোনমিক্সের ছাত্রী। আলো মেয়েটির থেকে চোখ সরিয়ে ইসমামের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলে, কিছু জিজ্ঞেস করো। ইসমাম চোখ তুলে আলোর দিকে তাকায়। কোনো জবাব না দিয়ে আবারও মাথা নিচু করে বসে থাকে। দীর্ঘ সময় ধরে মেয়ের ভাই আর ভাবির সাথে আলো এবং ঈশিতা গল্প করতে থাকে। না ইসমাম মেয়েটিকে দেখছে, না মেয়েটি ইসমামকে দেখছে। এমন সময় শামিন চলে এসে তাদের সাথে জয়েন করে। মেয়ের ভাই ভাবির সাথে আড্ডা দিচ্ছে সে। রেস্টুরেন্টের বিল মিটিয়ে দিয়ে শামিন ফিহার ভাই সুমনের দিকে তাকিয়ে বলে, আমার মনে হচ্ছে ওদের দুজনের নাম্বার এক্সচেঞ্জ করা উচিত। হ্যাঁ অবশ্যই। সুমন মাথা নাড়িয়ে সায় দেয়। দুজনের নাম্বার এক্সচেঞ্জ করা হয়ে গেলে ফিহাকে নিয়ে তার ভাই ভাবি উঠে চলে যায় শামিনদের থেকে বিদায় নিয়ে। কিছুক্ষণ পরে শামিনরাও উঠে পড়ে। গাড়িতে সবাই প্রথমে কিছুক্ষণ চুপ করে থাকে। নীরবতা ভেঙে ঈশিতা আলোকে বলে ওঠে, ছবিতে যতটা মনে হচ্ছিল ততটা সুন্দর না, তাই না বড় ভাবি? তুমি এমন পাশের বাড়ির আন্টিদের মতো কথা বলছো কেন ঈশিতাপু? শুকনো গলায় আলো বলে ওঠে। ঈশিতা চুপ হয়ে যায়। আলো বলতে থাকে, তেমন হলে তো আমিও সুন্দরী নই। গায়ের রং তোমার ভাইয়ের মতো সুন্দর নয় আমার। আমাকে কিভাবে মেনে নিলে? শামিন ড্রাইভ করতে করতে আলোর দিকে তাকায়। ঈশিতা চেঁচিয়ে ওঠে, মোটেই না, আমার বড় ভাবি সুন্দরী, ভাইয়ার থেকেও সুন্দরী তুমি। আলো ম্লান হাসে। শামিন ঈশিতা আলো গাড়িতে ফিহা মেয়েটির সম্পর্কে টুকটাক আলোচনা করতে থাকে। ইসমাম গাড়ির জানালার বাইরে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে চুপচাপ। তার ভীষণ মাথা ব্যথা করছে। দোতলার লিভিং রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আলো দৃষ্টি বাইরের দিকে দিয়ে রেখেছে। বাগানের ফুল গাছে ফুল ধরেছে। এখান থেকে বেশ লাগছে দেখতে। বাগানের উত্তর পাশের বিশাল আম বাগানে সব 12 মাসি আম গাছ। আমের মুকুল ধরেছে গাছগুলোয়। হঠাৎ কোমরে পুরুষালী হাতের উষ্ণতা পেয়ে গোলগাল মায়াবী মুখখানা লজ্জায় লাল হয়ে যায়। আলো পেছন ফিরে না তাকিয়েই অস্ফুট স্বরে বলে ওঠে, কি চাই? কাঁধে থুতনি ঠেকিয়ে স্বামীর নরম গলায় বলে ওঠে, পাত্তা দিতে চাই বউকে। আলো বলে ওঠে, কিন্তু বউ এখন পাত্তা যাচ্ছে না। স্বামীর মৃদু হেসে আলোকে 5 কোলা করে তুলে নেয়। লজ্জা পেয়ে আলো স্বামীনের শার্ট খামচে ধরে। অস্ফুট স্বরে বলে ওঠে, ইহান? ইয়ান গার্ডেনে পোনা চাচার সাথে বল খেলছে। চুলায় কোনো তরকারি বসিয়ে আসুনি। জাপানের টর্নেডো হচ্ছে না, পৃথিবী উল্টে যাচ্ছে না। আলোকে থামিয়ে দিয়ে বলে শামিন। আলো শামিনের দিকে তাকিয়ে থাকে। শামিন আলোকে নিয়ে ঘুরে নিজের ঘরের দিকে পা বাড়াতেই থমকে যায়। লিভিং রুমে ইসমাম, ইলহাম, ঈশিতা, পরি 4 জন খেলা দেখবে বলে বসেছিল। তারা 4 জন হতভম্ব হয়ে তাকিয়ে আছে সামনের দিকে, শামিনের দিকে। শামিন ভাই বোনদের সামনে থতমত খেয়ে আলোকে কোল থেকে ফেলে দেয়। মেঝেতে পড়ে মৃদু আর্তনাদ করে ওঠে আলো। ইলহাম আর ইসমাম মাথা নিচু করে দুজনে দুদিকে চলে যায়। শামিন এদিক ওদিক তাকিয়ে আলোকে টেনে তোলে। আলো কাতরাচ্ছে। ঈশিতা পরি এগিয়ে আসে আলোর কাছে। শামিন চুপচাপ ঘরের দিকে চলে যায়। ঈশিতা কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, ব্যথা পেয়েছো ভাবি? লজ্জা মাখা এবং যন্ত্রণায় ফ্যাকাশে মুখটা তুলে ঈশিতার দিকে তাকায় না আলো।
মাথা নাড়িয়ে ঘরের দিকে যায়। ঈশিতা আর পরি একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উচ্চ শব্দে হেসে ফেলে। আলো ঘরে ঢুকতেই শামিন এক টানে আলোকে আগলে নিয়ে ঘরের ছিটকিনি তুলে দিয়ে নরম গলায় বলে, ব্যথা পেয়েছ? আলো এক ঝটকায় শামিনের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রেগে মেগে বলে, না, আমি খুব আরাম পেয়েছি, ছাড়ুন আপনি। শামিন আহ্লাদি গলায় বলে। সরি। আলো কোমরে হাত রেখে কাতরাচ্ছে। শামিন চিন্তিত মুখে আলোকে বিছানায় বসিয়ে দিয়ে বলে, সব ওদের কারণে। আমার ভাই বোনগুলোর কোনো কাণ্ডজ্ঞান নাই, বুঝলে? দুপুর টাইমে কেউ টিভি দেখতে আসে? দুপুরে সবাই নিজেদের ঘরে একটু বিশ্রাম নেবে, তা না? আলো চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে, ওদের কাণ্ডজ্ঞান নেই নাকি? আপনার কাণ্ডজ্ঞান নেই? আচ্ছা, আপনি কি এই প্রথম আমাকে করে তুলেছেন ওদের সামনে? এভাবে ফেলে দিলেন কেন ঢং করে? কাতরাচ্ছে আলো। শামিন আমতা আমতা করে বলে, আগেও কোলে তুলেছি, তবে তখনকার সিচুয়েশন তো অন্যরকম ছিল, তাই না? তখন তো রোমান্টিক হয়ে কোলে তুলে নিয়ে। আলো কটমট দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে শামিনের দিকে। শামিন নরম গলায় বলে, রাগ করো না প্লিজ, আমি হট ওয়াটার ব্যাগ নিয়ে আসছি। হন্তদন্ত হয়ে জাবির তার মামা কবির আলমগীরের কক্ষে প্রবেশ করে। কবির আলমগীর তখন খাদ্যমন্ত্রীর সাথে ফোনালাপে ব্যস্ত ছিল। জাবির গম্ভীর মুখে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। জাবির এবং জুই নিঃসন্তান কবির আর তার স্ত্রীর খুবই আদুরে। কবির জাবিরকে খেয়াল করেছে। খাদ্যমন্ত্রীর সাথে দীর্ঘ ফোনালাপ শেষ করে কবির জাবিরের দিকে তাকায়। গম্ভীর কণ্ঠে কি হয়েছে তা জানতে চায়। জাবির চেঁচিয়ে বলে ওঠে, মামা, তোমার পোষ্য সামির ইয়াফার কি শুরু করেছে এসব? আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু ওর খুব খারাপ অবস্থা করে ছাড়বো। ওকে বুঝিয়ে বলো। কি করেছে? ঠান্ডা গলায় জানতে চায় কবির আলমগীর। কি করেছে? থানা থেকে এসআই নুরুল ফোন দিয়েছে। ও আর ওর বউ গিয়েছিল থানায় আমার নামে অভিযোগ করতে। আমি নাকি কোন মেয়েকে তুলেছি আমার মাইক্রোতে। হোয়াট? কবির আলমগীর উঠে দাঁড়িয়ে যায়। জাবির বলতে থাকে, ওই শানিম দত্তের কাছে গিয়েছিলেন। মামা, তোমাকে শুরু থেকেই বলে এসেছি ওকে বের করো, তুমি শুনলে না। এখন ওর শ্বশুর তোমার কাছা ধরে টান দিচ্ছে আর ওর বউ আমাকে ফাঁসাতে চাইছে। তুমি ওই শানিম কালসাপটাকে কেন এখনো গলা ধাক্কা দিয়ে বের করছো না পার্টি থেকে? কবির আলমগীর চুপ করে থাকে। জাবির চেঁচাতে থাকে, মেয়র মাই ফুট, ওকে বের করো। গতবার দ্বিতীয় দফায় নির্বাচনের পরও যখন ওর পার্টি থেকে বের হওয়ার কথা ছিল তখন সবাই দরদ দেখিয়ে রেখেছিলেন। এখন বোঝো ঠেলা? আচ্ছা বুঝবো, আগে বলো তুমি এমন কিছু করনি তো? জাবির থতমত খায়, চেঁচিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, যাও, আমি দেখছি। আজ এত তাড়াতাড়ি ফিরলেন যে? আলোকে পেছন থেকে আগলে ধরায় শামিনের উদ্দেশ্যে আলো বলে ওঠে। আলোর কানের কাছে মুখ নিয়ে শামিন অস্ফুট স্বরে বলে ওঠে, হঠাৎ খুব চাঁদ দেখতে ইচ্ছে করছিল বাড়িতে এসে। কিন্তু এখন তো অমাবস্যা, চাঁদ কোথায় পেলেন? আলোর কথা শুনে শামিন হেসে ফেলে। আলোর নাক টিপে দিয়ে বলে, তোমার স্টুপিড ধূসর রঙের চাঁদ দেখার আমার কোনো আগ্রহ নাই। আমি যে চাঁদের কথা বলছি তার নাম আলো, আমার আলো। আলো শামিনের দিকে তাকিয়ে বলে, ইস, এসব 90 দশকের বস্তা পচা ডায়লগগুলো মুখস্থ করে রেখেছেন। আপনার ফ্ল্যাটিং স্কিল নেই বললেই চলে মেয়র সাহেব। ভদ্রভাবে প্রেম নিবেদন করেছি। একজন মেয়র কি সরাসরি বউকে বলে দেবে আমি বউটাকে চুমু খেতে এসেছি? এভাবেই তো বলবে, ভদ্রভাবে, মার্জিতভাবে। আলো লাজুক মুখটা নামিয়ে রাখে। শামিন থুতনি ধরে মুখটা উঁচু করে বলে, বিশ্বাস করো, তোমাকে এভাবে লজ্জা পেতে দেখলে আমার বুকে সূক্ষ্ম যন্ত্রণা হয়। আমি মরে যাই এক অদ্ভুত অনুভূতিতে। আলো প্রসঙ্গ পাল্টে বলে, আজ জামিল ভাই আমাকে একটা শাড়ি পাঠিয়েছে ওনার ছেলেকে যে উপহার দিয়েছিলাম তার রিটার্ন গিফট হিসেবে। বেশ ভালো। আলো একটু থেমে বলে ওঠে, আপনি আমাকে কত কিছু দেন, আমি আপনাকে কিছুই দিতে পারি না, খারাপ লাগে আমার। শামিন হেসে ফেলে, তারপর বলে,
দিও কিছু একটা কিনে, দিতে ইচ্ছে করলে। টাকা জমাচ্ছি আপনাকে উপহার কিনে দেবো বলে, সস্তা কিছু দেবো না তো আমি? দামি কিছু দিতে চাও? শামিন আলোর দিকে তাকিয়ে প্রশ্ন করে। আলো মাথা ঝাঁকিয়ে বলে, আপনার পছন্দ মতো কিনে দেবো। কি দেবো বলুন তো? কত টাকা জমিয়েছো এখন পর্যন্ত? 2500 টাকা। কিন্তু আমার যা লাগবে তা তো এই টাকা দিয়ে কেনা যাবে না, অনেক দামি। আলো অবাক হয়ে শামিনের দিকে তাকায়, তারপর বলে, অনেক দামি কিছু? কি সেটা? শামিন তার স্ত্রীকে আগলে নিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলে ওঠে, একটা বাচ্চা। আলো মাথা নিচু করে রেখেছে। দীর্ঘ সময় ধরে সে চুপচাপ। শামিন আলোর দিকে ঝুঁকে আলোর চোখের দিকে তাকিয়ে বলে, দেবে? অনেক দামি কিন্তু, বলো দেবে? লজ্জায় লাল হয়ে আলোর শাড়ির আঁচল চেপে ধরে। শামিন আলোর কপালে একটা চুমু খায়, তারপর ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, স্ত্রী হবার 13তম শর্ত, স্বামী এমন আবদার করলে তা আমলে নেয়া। আশা করি আপনি আমলে নেবেন। আলো ছুটে যেতে চাইলেও পারে না। শামিন তার বলিষ্ঠ হাতে আলোকে ধরে রেখেছে। মৃদুস্বরে বলে, লজ্জা পাও, আমার সামনে পাও। তোমার এই লাজুক মুখটা শুধু আমিই দেখব। হঠাৎ শামিনের ফোন বেজে ওঠে। পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে কানে ধরতেই ওপাশ থেকে সমীর দত্ত বলে ওঠে, একটু থানায় আসতে পারবি ভাবিকে নিয়ে? এখন? কেন, কি হয়েছে? অবাক হয়ে জানতে চায় শামিন। আগে আয়, তারপর বলছি। সমীর ফোন কেটে দেয়। শামিন আলোর দিকে তাকিয়ে বলে, চলো, থানায় যেতে হবে আমাদের। সমীর দত্তের কক্ষে ঢুকে অবাক হয়ে আলো আশেপাশে তাকায়। দুজন মধ্যবয়সী ভদ্রলোক এবং ভদ্রমহিলা বসে আছে। ভদ্রমহিলার শাড়ির আঁচল মুখে চেপে ধরে কাঁদছে। সমীর শামিন আর আলোকে বসতে বলে। শামিন বসে সমীরের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? ওনারা এসেছে মিসিং কমপ্লেন করতে, ওনাদের মেয়ে কাল সন্ধ্যা থেকে মিসিং। আলো আতঙ্কিত মুখে ভদ্র মহিলার দিকে তাকায়। এই ভদ্র মহিলার মনের উপর দিয়ে কি বয়ে যাচ্ছে সে বেশ বুঝতে পারছে। শামিন আলোর দিকে এক পলক তাকিয়ে সমীরের দিকে তাকায়। সমীর বলতে থাকে, ওনার মেয়ে তো রেজেন্সির পশ্চিমে বয়েজ কলেজের ম্যানেজমেন্ট বিভাগের গোপাল স্যারের কাছে টিউশন নিতে যেত সন্ধ্যা 6:30 থেকে 7:30। শামিন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আলোর ধারণা কি তবে ঠিক বলে মনে হচ্ছে? সমীর মাথা নাড়িয়ে বলে, এখনো বলতে পারছি না, এভাবে অনুমানের ভিত্তিতে কিছু করাও যায় না। তবে ওই মেয়ের বান্ধবীর থেকে একটা ক্লু পেয়েছি। জাবির মেয়েটাকে বিরক্ত করত। আমার খুব রাগ উঠছে শামিন। জাবির আমাদের বয়সী, আর ওই মেয়েটা নাম অন্তরা, ইন্টার ফার্স্ট ইয়ারের মেয়ে, বাচ্চা বয়সী। আলো কাপা কাপা গলায় বলে, আমি একটু মেয়েটার ছবি দেখতে চাই। সমীর ছবি দেখায়। আলোর বুকটা মোচড় দিয়ে ওঠে। এই মেয়েটা ছিল তবে? বাঁচার জন্যে আকুতি করছিল এই মেয়েটা? কি ভীষণ মিষ্টি একটা মেয়ে। অন্তরা নামের মেয়েটির মা কেঁদে যাচ্ছে। আলো কোনো ভাষা খুঁজে পাচ্ছে না সান্ত্বনা দেওয়ার। সমীর শামিনের দিকে তাকিয়ে বলে, তোরা বাড়ি যা, আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করবো এখন। তবে ভাবিকে আসতে হতে পারে আবারও। আর কুরিয়ার সার্ভিসের অফিস গেটের সিসিটিভি ফুটেজ চেক করেছি, ভাবি সত্যি বলছে। ফুটেজে ভাবির মধ্যে অস্থিরতা দেখতে পেয়েছি। তবে মাইক্রো গাড়িটাকে কেউ ছিল কিনা বোঝা যায়নি। মেয়েটাকে সম্ভবত গলির ভেতর থেকে তুলে নেওয়া হয়েছে। শামিন মাথা ঝাঁকায় বলে, এনি টাইম তুই শুধু ফোন দিস। শামিন আর চোখে আলোর দিকে তাকায়। মেয়েটা পুরো রাস্তায় বিষণ্ণ থেকেছে। ঘরে এসেও চুপচাপ। আলোকে টেনে কাছে নিয়ে শামিন নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। আলো কাঁপা কাঁপা গলায় বলে, খুব খারাপ লাগছে মেয়র সাহেব। বুঝতে পেরেছি আমি। আলোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শামিন বলে, ওনাদের মনের মধ্যে এখন কি বয়ে যাচ্ছে বলুন তো? শামিন চুপ হয়ে থাকে। এমন পরিস্থিতির শিকার তো আলোও হয়েছিল। মেয়েটা হয়তোবা সেদিনের কথা মনে করে ভয়ে আরো তথস্থ হয়ে আছে। পরম স্নেহে আলোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, দোয়া করো তুমি মেয়েটার জন্য, কিচ্ছু হবে না। মনটা কেমন অশান্ত হয়ে আছে আলোর। শামিন বাতি নিভিয়ে দিয়ে আলোকে নিয়ে শুয়ে পড়ে। একটা অচেনা মেয়ের জন্যে আলো অস্বাভাবিক উৎকণ্ঠা দেখে তারও কষ্ট হচ্ছে খুব। মনে মনে সেও প্রার্থনা করছে মেয়েটির যাতে কিছু না হয়। সমীর দত্তের মুখোমুখি বসে আছে কবির আলমগীর, তার সামনে একটি চায়ের কাপ। সমীর ফাইল দেখতে দেখতে বলে, কোনো প্রমাণ যে নেই এমনও তো না, তাই না? প্রমাণ আছে। মেয়েটিকে আপনার ভাগ্নে বিরক্ত করত, উত্ত্যক্ত করত, হুমকি দিত।
আর তাছাড়া একজন সাক্ষী পাওয়া গেছে যার চোখে কিডন্যাপিং এর আলামত ধরা পড়েছিল। কে সামিনিয়া স্যারের বউ? আমি ওই মেয়েটা একটা উন্মাদ। তুমি জানো সামির, কতটা প্রতিহিংসা পরায়ণ একটি মেয়ে। ওর বাপ আমার পিছু লেগেছে আর ও অযথা ফালতু কথা রটিয়ে যাচ্ছে, আর এতে মত দিচ্ছে আমার পোষ্য সামিন। হা, সামিন কত বড় বেঈমান। ওকে তো আমি পরে দেখে নিব, আগে তোমাকে কিছু কথা বলি সামির। সামিনের কথাই তোমাকে আমি এই থানায় এনেছি। আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু তোমাকে সদূর বান্দরবন ট্রান্সফার করে দেব। সমীর হালকা হাসে, তারপর বলে, ভগবানের কৃপায় এ পর্যন্ত এসেছি আঙ্কেল। তিনি যদি চান আমার নেক্সট পোস্টিং বান্দরবান হবে, তাহলে আমি খুশি খুশি চলে যাব, কিন্তু এখন আমাকে আমার কাজ করতে দিন। সমীর দত্ত এসবে ভয় পায় না। গভীর রাত, নিস্তব্ধ গোটা কলোনি। হঠাৎ ফোনের রিংটোন বেজে উঠতেই শামীন চোখ খোলে। বুকের ওপর থেকে আলোর মাথাটা সরিয়ে বালিশে রেখে হাত বাড়িয়ে বেড সাইডের বাতি জ্বেলে দেয়। ড্রয়ারের ওপর থেকে ফোনটা তুলে নিয়ে দেখে আতায়ুর আলমের ফোন। ফোনটা রিসিভ করতেই আতায়ুর আলম বলে ওঠে, এত রাতে বিরক্ত করার জন্য দুঃখিত, কিন্তু জরুরি কথা ছিল। বলুন। শামীন নিচু স্বরে বলে, আমার ধারণা ঠিক, পালের গোদা কবির আলমগীর নিজের পকেটে পুড়েছে 5.5 কোটি। প্রমাণ হাতে আছে, আমার সামনে রেখেছি। তুমি বলে থানায় পাঠিয়ে দেই কিংবা ওপর মহলে? না, ওগুলো আপনার কাছে রাখুন, আমি সময় মতো চেয়ে নেব। আতায়ুর আলম কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আমার মেয়েটা কেমন আছে? কেমন রেখেছি বলে মনে হচ্ছে? আতায়ুর আলম হাসে, তারপর বলে, একেবারে ভুলে গিয়েছে আমাদের, খুব হিংসা হচ্ছে। আচ্ছা রাখছি, ঘুমাও। আতায়ুর আলম ফোন কেটে দেওয়ার 5 মিনিটের মধ্যে কবির আলমগীরের ফোন আসে শামীনের ফোনে। আলোর মুখের দিকে এক পলক তাকিয়ে ফোনটা নিয়ে বারান্দায় চলে যায়। রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে কবির আলমগীর বলে ওঠে, দেখিয়ে দিলে অকাত পেছন থেকে ছুরি মারা। কিন্তু আমার আফসোস হচ্ছে সামিন, আমার পিঠে ছুরি মারতে তোমাকে তোমার শ্বশুর এবং বউকে ব্যবহার করতে হচ্ছে। ভুল বললেন আঙ্কেল, আমি কাউকে ব্যবহার করে আপনার পিঠে ছুরি মারিনি, ওটা আপনিই করেছেন। 13 কোটি থেকে কয় কোটি পেয়েছেন ভাগে বলুন তো? শাট আপ সামিন, তোমার জন্য আমাকে টানা 3 ঘন্টা থানায় আটকাতে হয়েছে। তোমার এই স্টুপিড বউয়ের অযথা কৌতূহলের জন্য আমার ভাগ্নেকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে যেতে হয়েছে। আলো কখন ঘুম থেকে উঠে শামীনের পেছনে দাঁড়িয়েছে শামীন টের পায়নি। শামীনের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে লাউড স্পিকার অন করে দেয় আলো। কবির আলমগীর বলতে থাকে, সবসময় তোমাকে একটা সুযোগ দিয়ে এসেছি আমি, আজকেও দিতে যাচ্ছি। তোমার আন্টি তোমাকে খুব পছন্দ করে, তাই শোনো, কাল সকালে বউ নিয়ে এসে আমার কাছে ক্ষমা চাইবে এবং থানায় গিয়ে তোমার বউয়ের জবানবন্দি উঠিয়ে নিবে, নয়তো স্বামীর মনে রাখবে খুব খারাপ হতে চলেছে সামনে। এবং প্রমিস করেছি, আই উইল ডিস্ট্রয় ইউর হোল পলিটিক্যাল ক্যারিয়ার। মেয়র তুমি 5 বছরের জন্য, তারপর দল ছাড়া ভাত পাবে কোথায়? কোথাও পাবে না। রাজনীতি একটা নোংরা নর্মতা সামিন, এখানে নামলে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হয়, বেশি নড়াচড়া করলে গন্ধ ছড়ায়, বিষাক্ত গন্ধ। আলো হুট করে ফোনটা কেটে দিয়ে শামীনের দিকে তাকায়, কাঁপা কাঁপা গলায় বলে, তো মেয়র সাহেব কি সিদ্ধান্ত নিলেন? বউকে নিয়ে মাফ চাইবেন? দলে নিজের পজিশন টিকিয়ে রাখতে কত নেতাই তো নিজের বউকে বড় নেতার বিছানায় পর্যন্ত পাঠায়, আপনি না হয় মাফি চাইবেন? আলো, ধমকে ওঠে শামীন। আলো কাঁপা কাঁপা গলায় বলে, সকালের অপেক্ষায় আছি আমি। একটু একটু করে যার প্রতি আস্থা জন্মেছে আমার মনে, যাকে নিজের অনুভূতির রক্ষক ভাবতে শুরু করেছি, আমিও দেখতে চাই সে কি স্টেপ নেয়। তার কাছে নিজের পজিশন বড় নাকি একটা অসহায় তুচ্ছ নির্দোষময়ের ন্যায় বিচারটা বড়, দেখতে চাই আমি এটা। ব্রেকফাস্ট টেবিলে শামীন শুধুমাত্র একটা রুটির অর্ধেক এবং কিছুটা সবজি খেয়ে উঠে পড়ে। আলো চুপচাপ পাশে বসে খাচ্ছিল। শামীনকে দেখে বলে, কফিটা খাবেন না? ইচ্ছে করছে না, তুমি খাওয়া হয়ে গেলে ঘরে এসো, কথা আছে। আলো শামীনের মুখের দিকে তাকিয়ে থাকে। শামীন উঠে চলে যায়। কি কথা আছে? শামীন কি তাকে ওই কবির আলমগীরের কাছে ক্ষমা চাইতে নিয়ে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে? খাবারটা আলোর গলা দিয়ে নামে না আর। হাত ধুয়ে উঠে পড়ে। দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে উপরে চলে যায়। ঘরে শামীন বিছানায় চুপচাপ বসেছিল। আলোকে দেখে বলে, চলো। আলো অস্ফুট স্বরে বলে, কোথায় যাব? শামীন উঠে দাঁড়ায়। ওয়ালেটটা পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে নিয়ে মৃদু স্বরে বলে,
কবির আলমগীরের বাসভবনে। আলো শামিনের দিকে তাকিয়ে থাকে। শামিন আলোর দিকে এক পলক তাকিয়ে বলে, তৈরি হও। আপনি শেষে? কাঁপা কাঁপা গলায় বলে আলো। চুপ হয়ে যায়। শামিন বলে, এত কথা না বলে তৈরি হতো, এরপরে থানায় যেতে হবে আমাদের। কি করবেন? মাপ চাইয়ে থানায় গিয়ে আমার স্টেটমেন্ট উঠিয়ে নেবেন? আমি সেদিন রাতে কিচ্ছু দেখিনি, কিচ্ছু শুনিনি, সব মিথ্যা। শামিন আলোর দিকে তাকিয়ে বলে। রেডি হও। আলো দীর্ঘ সময় ধরে শামিনের দিকে তাকিয়ে থেকে অভিমানী গলায় মৃদু স্বরে বলে, চলুন, আমি রেডি। গাড়িতে আলো নিশ্চুপ হয়ে বসে থাকে, দৃষ্টি সামনের দিকে রেখে। শামিন আর চোখে আলোর দিকে এক পলক তাকায়। গাড়ি কবির আলমগীরের বাসভবনের গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। লিভিং রুমে কবির আলমগীর তার দলীয় সদস্যদের নিয়ে বসেছিল। দারোয়ান এসে কানে কানে বলে, স্যার, ইয়াসার মির্জা তার ওয়াইফকে নিয়ে এসেছে। কবির আলমগীরের মুখে হাসি ফোটে। দলের কর্মীদের দিকে তাকিয়ে গত হয়ে বলে, দেখেছো কত বাধ্য আমার পোষ্য স্বামী, তোমরা শুধু শুধু ওকে নিয়ে টেনশন করো। তারপর দারোয়ানের দিকে তাকিয়ে বলে, যাও ওদের এইখানে আসতে বলো। শামিন আলোর হাত ধরে হাঁটছে। আলো অভিমানী দৃষ্টিতে শুধু তার স্বামীকেই দেখছে। মানুষটাকে কি সে ভুল চিনল? তবে এতটাই ভুল? শামিনকে দেখে কবির আলমগীর একটা প্রশস্ত হাসি দেয়। শামিন আলোর হাত ধরে দাঁড়িয়ে আছে। কবির আলমগীর বলে ওঠে, এসো স্বামী, নাস্তা করেছো? তোমার আন্টি আজ মাটন ভুনা আর পরোটা করেছে, তুমি আসবে বলে। খেয়ে দিয়ে তারপর নিজেদের মধ্যে সমঝোতা করবে। এসো, বৌমাকে নিয়ে এসো। সমঝোতা মানে? শামিন ঠান্ডা গলায় জানতে চায়। কবির আলমগীর শামিনের দিকে তাকিয়ে বলে ওঠে, এই কদিন যে পাগলামি করেছো তার জন্য মাপ চাইতে হবে। অনেকটা ইমেজ নষ্ট হয়েছে আমার। কে মাপ চাইবে? তোমার বউ। শামিন বাঁকা হাসি হেসে বলে ওঠে, মাফ? আমার বউ কারো কাছে মাফ চাইবে না। আলো শামিনের দিকে মাথা তুলে তাকায়। কবির আলমগীর শীতল চোখে তাকিয়ে আছে। শামিন বলতে থাকে, না, আমার বউ কারো কাছে মাফ চাইবে না। স্টেটমেন্ট উঠিয়ে নেবে। ও যা দেখেছে শুনেছে সবটা সত্যি। ও সেভাবে সাক্ষী দেবে। সামিন, তুমি কিন্তু বললাম না আমার বউ কারো কাছে মাফ চাইবে না। কথা কি কানে যায় নাই? চেঁচিয়ে ওঠে শামিন। দলীয় কর্মীরা সবাই আতঙ্কিত মুখ নিয়ে শামিন ইয়াসারের হিংস্র মুখটার দিকে তাকিয়ে আছে। জাবির তেড়ে আসে, দাঁত খিচিয়ে বলে, তুই মামার সাথে এভাবে কথা বলছিস? ওখানেই দাঁড়িয়ে যা, একদম পুঁতে ফেলবো আমি। ধমকে বলে ওঠে শামিন। জাবির দাঁড়িয়ে পড়ে। শামিন কবির আলমগীরের দিকে তাকিয়ে তেজি কণ্ঠে বলে ওঠে, আমার বউ তার স্টেটমেন্ট ফিরিয়ে নিয়ে মাফ চাইবে না, কারণ মেয়েটির সন্ধান পাওয়া গেছে। আপনার গুণধর ভাগ্নের গাজীপুরের ফার্ম হাউস থেকে উদ্ধার করা হয়েছে তাকে। মেয়েটা বর্তমানে পুলিশ হেফাজতে, আর 10 মিনিটের মধ্যে পুলিশ আপনার ভাগ্নেকে অ্যারেস্ট করতে আসছে। কবির আলমগীর জাবিরের দিকে তাকায়। জাবির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শামিন কবিরকে বলতে থাকে, কি যেন বলছিলেন? কাল রাতে দল থেকে বের করে দেবেন? হ্যাঁ, হ্যান করবেন, ত্যান করবেন। আপনার নামে তো কেস ফাইল হচ্ছে আঙ্কেল, আগে নিজের গদি তো সামলান। কিছুক্ষণ চুপ থেকে শামিন বলে ওঠে, নিয়ে যাচ্ছি আমার বউকে আমি পুনরায় সাক্ষী দেওয়াতে। কারো বুকের পাটা থাকলে সে যেন সামিনের বউকে কিছু করে দেখায়। কবির আলমগীর উঠে দাঁড়িয়ে যায়। শামিন আলোর হাত ধরে যেভাবে টানতে টানতে নিয়ে এসেছিল সেভাবেই টানতে টানতে নিয়ে চলে যায়। পুরো রাস্তায় আলো শামিনের দিকে তাকিয়েছিল। শামিন গম্ভীর মুখে ড্রাইভ করছিল। থানায় গিয়ে লিখিত বক্তব্য দিয়ে বেরিয়ে সোজা বাড়িতে যায় তারা। ঘরে ঢুকে দরজা বন্ধ করে শামিন আলোর দিকে তাকায়। গম্ভীর কণ্ঠে জানতে চায় শামিন, কি ভেবেছিলে বউকে দিয়ে মাফ চাওয়াবে সামিন ইয়াসার? হ্যাঁ। আলো চুপ করে থাকে। শামিন বলতে থাকে, আমার ভেবে খারাপ লাগছে তুমি এটাই বিশ্বাস করছিলে। কাল রাত থেকে ঠেস মেরে মেরে কত কথা শুনিয়েছ আমায়। সরি। আলো অস্ফুট স্বরে বলে ওঠে। শামিন ধমক দিয়ে বলে, কিসের সরি? দুম করে জাম খেয়ে আসবে বলে দেবে, তারপর আবার সরি? হ্যাঁ, দরকার নেই তোমার সরির। রাগে কাঁপতে কাঁপতে শামিন বারান্দায় চলে যেতে নিলে আলো শামিনের হাত টেনে ধরে। শামিন মুখ ঘুরিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে,
কি? কিছু বলতে যাচ্ছি আপনাকে মেয়র সাহেব। শামিনের চোখের দিকে তাকিয়ে আলো অস্ফুট স্বরে বলে ওঠে। শামিন তাকিয়ে আছে, বলে, বললাম তো সরি বলতে হবে না, আপনার 7 খুন বরাবরই মাফ। আলো কয়েক মুহূর্ত চুপ করে থেকে মাথা নাড়িয়ে বলে, না, অন্য কিছু বলবো। তারপর আলো যে কাজটা সচরাচর করে না সেটাই করে ফেলে। শক্ত করে শামিনকে জড়িয়ে ধরে। শামিনের বুকে মুখ গুজে মৃদু স্বরে বলে ওঠে, আজ একটা কথা না বললেই নয় মেয়র সাহেব। কথাটা হচ্ছে শিরায় শিরায় রক্ত। আমি ইয়াসার ভাইয়ের ভক্ত। আতায়ুর আলম কলম থামিয়ে দেয়, মাথা তুলে তার জুনিয়রের দিকে তাকায়। ঠিক আছে, ভিতরে আসতে বলো। জুনিয়র বলতে থাকে। জুনিয়র চলে যায়। কিছুক্ষণ পরে শামিন ভেতরে ঢোকে। আশেপাশে তাকিয়ে সব কিছু দেখতে থাকে। আতায়ুর আলম বলে ওঠে, বসো। শামিন একটা চেয়ার টেনে বসে পড়ে। আতায়ুর আলম বলে, কি খাওয়াবো মেয়রকে? চা না কফি? দেখো, জামাই হিসেবে আপ্যায়ন পেতে হলে তোমাকে আমার বাড়ি যেতে হবে। শামিন ম্লান হেসে বলে, 1 কাপ কফি। আতায়ুর আলম কফি আনতে বলে পিয়ন ছেলেটাকে। তারপর শামিনের দিকে তাকিয়ে বলে, রিটায়ারমেন্টের পরে এত ভালো একটা চাকরি পেয়ে যাবো আশা করিনি। শামিন ঘরের আশেপাশে তাকিয়ে বলে, কাজটা কি আপনার? কাজ সামান্য, ছেলেপুলেরা চারদিকে খবর এনে দেবে, আমি সাজিয়ে লিখবো। কফি এসে যায়। শামিন কফিতে চুমুক দিতেই আতায়ুর আলম বলে ওঠে, 13 কোটির তদন্ত এখনো চলছে। এই দেশের এই বিচার ব্যবস্থা দেখলে ইচ্ছে করে উগান্ডা চাই। প্রমাণ সব হাতে, অথচ পিবিআই কানাকানা করছে। কবিরের থেকে পয়সা খেয়েছে কিনা যাই হোক, ওর পদত্যাগটা আমাকে শান্তি দিয়েছে। এখন তোমার চাচার মতো কানাডা যাওয়া ছাড়া কোনো গতি নেই। তো ইলেকশন নিয়ে কিছু ভাবলে? মাসখানেক হয়ে গিয়েছে। বুঝতে পারছি না, আমি কনফিউজড আসলে। আমার মতে তোমার এমপি ইলেকশন লড়া উচিত। জনগণ তোমাকে খুব করে চায়। একটু থেমে আতায়ুর আলম বলতে থাকে, তুমি রাজনীতির জন্য উপযুক্ত। আমি উপযুক্ত এসব লেখালেখিতে। সবাইকে সব জায়গায় মানায় না। আমার নির্বাচন করার সিদ্ধান্তটা ভুল ছিল। শামিন চুপ। আতায়ুর আলম বলে ওঠে, যাই হোক, একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই তোমায়। তুমি আমার মেয়েটিকে বেশি লাই দিও না। ভালোবাসা ঠিক আছে, তবে ওর মতো অপ্রতিরোধ জেদি মেয়েদের মাথা ওঠানো ঠিক না। আমি লাই দিয়ে অনেকবার বিপদে পড়েছি, তুমিও পড়বে। ওর চালচলন একটু লাগাম টানো। শামিন হেসে ফেলে। কিছুক্ষণ হেসে বলে ওঠে, আপনি লাই দিয়ে বিপদে পড়েছেন, ওকে বিপদ থেকে রক্ষা করতে পারেননি। সেটা বাবা হিসেবে আপনার ব্যর্থতা। আমি ওকে কোনো বিপদে পড়তেই দেব না, সেটা স্বামী হিসেবে আমার আত্মবিশ্বাস। আতায়ুর আলম ম্লান হেসে বলে, খোঁচা মারছ? মোটেও না। মাথা ঝাঁকিয়ে বলে শামিন। আতায়ুর আলম বলে, যাই হোক, তোমার শাশুড়ি মা টেনশন করে সবসময়, তাই তোমাকে বলা। দ্য গ্রেট সাহসী সাংবাদিক আতাউর আলম ছেলে মেয়ের বেলায় খুবই ভীত। মজার ছলে শামিন বলে। আতায়ুর আলম কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, সাহসী সাংবাদিকদেরও কখনো কখনো ভীত হতে হয়। এটা তুমি এখন বুঝবে না, যখন বাবা হবে তখন বুঝতে পারবে। কথাটি শুনে শামিন লজ্জায় কত হয়ে যায়। মনে মনে বলে, আমি তো সেটা বোঝার জন্য হলে বাবা হতে চাই শ্বশুর বাবা। আপনার পাষণ্ডী মেয়েই তো আমার চাওয়ার কোনো দাম দিচ্ছে না। সব সময় স্বামীর থেকে 1 লাইন বেশি বোঝাই মেয়ে। খোলা চুলে হাত বুলিয়ে শামিন বলে ওঠে। আলো। কয়েক মুহূর্ত পরে আলো অস্ফুট বলে, শামিন বিরক্ত ভঙ্গিতে বলে, তখন থেকে হুহা কি করছো? আলো কোনো জবাব দেয় না। তার হাতে একটা গিফট বক্স। শামিন উঠে বসে আলোর হাতের দিকে তাকিয়ে বলে, এটা কি? ফুয়াদ ভাইয়া দিয়েছে আমাকে। গিফট বক্সটা খুলে আলো অবাক হয়ে তাকিয়ে থাকে। একটা শোপিস, সাথে একটা চিঠি। চিঠিতে লেখা, ফুয়াদের তরফ থেকে এক উগ্র মেজাজি দম্পতিকে উপহার। ঝগড়াঝাটি মারামারি যাই করো না কেন, দুজনে এটা কখনো ভেঙে ফেলো না, খবরদার। চিঠি পড়ে খিলখিল করে হাসছে আলো। আলোর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে শামিন। আলো হাসি থামিয়ে বলে ওঠে, এই ফুয়াদ ভাইয়াকে একটা রিটার্ন গিফট পাঠাতে হবে না মেয়র সাহেব? শামিন আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আলোকে কাছে টেনে নেয়। বুকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে নরম গলায় বলে, সবাই কি রিটার্ন গিফট পাঠাচ্ছ দেখছি। এই যে আমি এত গিফট দিয়েছি, আমার রিটার্ন গিফট কবে পাবো শুনি? আলো লজ্জিত ভঙ্গিতে বলে, সত্যি আপনার গিফটের পরিবর্তে কিছুই দেয়া হয় না। নেক্সট মান্থের স্যালারি পেয়েই দেব। একটা একটা করে সবগুলো রিটার্ন গিফট দেব। এই আলো কখনো কারো স্থান রাখে না মেয়র সাহেব। বাবা, সবকিছু ফেরত দেবে? নাটকীয় ভঙ্গিতে বলে শামিন।
মাথা নাড়াই আলো। গিফটের বদলে রিটার্ন গিফট দেবে না হয় বুঝলাম, আর ভালোবাসার বদলে? শামিন আলোর চোখে দেখে বলে। আলো অস্ফুট স্বরে বলে, সেটাও তো ফেরত দেওয়ার চেষ্টা করছি মেয়র সাহেব। আর আদরের বদলে? আলো মাথা নিচু করে ফেলে। শামিন তাকে কাছে টেনে নিয়ে বলে, আদরের বদলে একটা বেবি দেওয়া যায় না? আলো শামিনের মুখ চেপে ধরে বলে, চুপ করুন, সবসময় এমন অশুভ অশুভ কথা শুনতে ইচ্ছে করে না আমার। শামিন আলোর দিকে তাকিয়ে থেকে তার মুখ থেকে হাতটা সরিয়ে নিয়ে বলে, অসভ্য কথা কই বললাম? আচ্ছা ঠিক আছে, ভদ্রভাবে, মার্জিতভাবে, সুশীলভাবে বলছি। এতটুকু বলে শামিন থামে, তারপর গলা খাকারি দিয়ে বলে ওঠে, প্রিয়তমা বউ, আমার চক্ষু শীতলকারে নিয়ে আমার আলো, আমার নিজের জীবনের পরিপূর্ণতা অনিবার লক্ষ্যে আপনার গর্ভস্থলে 10 মাসের জন্য আমার একটি কন্যা সন্তান রাখিতে চাই। অনুগ্রহপূর্বক যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি খুবই বাধিত থাকিতাম আপনার প্রতি। আলোর শাড়ির আঁচল দিয়ে নিচের মুখ ঢেকে বসে আছে। শামিন তাকে কাছে টেনে ঘোর লাগা কণ্ঠে বলে, হয়েছে, ভদ্রতা বজায় থেকেছে, এখন আমার কথাটা একটু ভেবে দেখবেন। আই প্রমিস 10 মাস পর আমি বা আমার মেয়ে আপনাকে একটুও জ্বালাবো না। আলো চুপ করে থাকে, স্বামীর বুকে মাথা রেখে কয়েক মুহূর্ত সময় নিয়ে বলে, না আমি একটু সময় চাচ্ছি। শামিন একটা দীর্ঘশ্বাস ফেলে, কাতর কণ্ঠে বলে, এই তো অপেক্ষা করবে, আমি আর কত ধৈর্য ধরবো? আলো নিশ্চুপ। শামিন আলোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, ব্যাপার না, অপেক্ষার ফল সুমিষ্ট হয়। দরজায় ধাক্কা পড়ে হঠাৎ। আলো শামিনের বুক থেকে মাথা তুলে শামিনের দিকে তাকায়। শামিন উঠে বসে। ইলহাম বাইরে থেকে জোরে জোরে ডাকতে থাকে। শামিন বিরক্ত ভঙ্গিতে বলে, বয়স 29 হয়ে গেছে, এখন ওর কাণ্ড কেন হলো না? কেমন বেয়াদব দেখো। আলো চোখ রাঙিয়ে বলে, এভাবে কেন বলছেন? কোনো সমস্যা হয়েছে হয়তো? কথাটি বলে আলো চুলে খোপা বেঁধে নিয়ে উঠে গিয়ে দরজা খুলে দেয়। দরজার বাইরে ইলহাম দাঁড়িয়ে আছে, তার পেছনে ঈশিতা। শামিন উঠে দাঁড়ায়, অবাক হয়ে বলে, কি হয়েছে? ঈশিতা কাঁদছে কেন? ইলহাম চেঁচিয়ে বলে, তোমার আদরের বোন আমার সেই ছেলের সাথে রেস্তোরাঁয় দেখা করেছে, আর আমাদের সাথে কি বলেছিল রিলেশন নেই। বেয়াদব মেয়ে একটা। ঈশিতা চুপচাপ দাঁড়িয়ে আছে। শামিন ঈশিতার দিকে তাকায়। ইলহাম বলতে থাকে, ওর ফোনটা কেন নিয়ে নিলে না? যারা বোঝালেও বুঝতে চায় না তাদের সাথে এমনটাই করা উচিত। শামিন ঈশিতার দিকে তাকিয়ে বলে, ফোন দে। ঈশিতা ফুপিয়ে কেঁদে উঠে বলে, ভাইয়া। শামিন ঈশিতার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে সজোরে মেঝেতে ছুঁড়ে মারে। আলো চমকে ওঠে। ঋতু এসে ঈশিতার পাশে দাঁড়ায়। ইসমাম নিচের ঘর থেকে বেরিয়ে আসে। শামিন হুট করে যে কাজটা কখনো করেনি সেই কাজটাই করতে চায়। আলো গিয়ে শামিনের হাত ধরে ফেলে, চেঁচিয়ে উঠে বলে, ছোট বোনকে শাসন করবেন ঠিক আছে, আপনার অধিকার আছে, তাই বলে আমার ঋতুর সামনে এভাবে ওর গায়ে হাত তুলতে চাইবেন আপনি? আমরা কে? ঈশিতা কাঁদতে কাঁদতে নিচের ঘরে চলে যায়। শামিনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আলো। ইলহাম বলে ওঠে, ওকে একবার আর দুইবার বুঝিয়েছি আমি আর ভাইয়া। কি জানি কি দেখেছে ওই ছেলেটার মধ্যে, কি যোগ্যতা ওই ছেলের, হ্যাঁ? শুধু চেহারা সুন্দর আর কিচ্ছু না। আলো ইলহামের দিকে তাকায়। শামিন বলে ওঠে, ওই ছেলেকে ডেকে আন। কতটা সাংঘাতিকভাবে এত বড় একটা মেয়ের ব্রেইন ওয়াশ করেছে নিজের সিম্পলিসিটি দেখিয়ে। খুবই প্রো লেভেলের লোক, ওর সাথে আমি বোঝাপড়া করতে চাই। ইলহাম এগিয়ে এসে বলে, ভাইয়া, ছেলেটার সাথে আমি পার্সোনালি কথা বলেছি, আমার খারাপ মনে হয়নি। শামিন কটমট দৃষ্টি দিয়ে ইসমামের দিকে তাকায়, রাগী গলায় বলে, তুই মানুষ চিনিস? মানুষ চিনলে তো আজ কোনো মেয়ে তোকে ঠকিয়ে যেত না। তুই চুপ কর। আলো মাথা নিচু করে ফেলে। ইসমাম কয়েক মুহূর্ত শামিনের দিকে তাকিয়ে থেকে চলে যায় নিজের ঘরে। শামিন দ্রুত পায়ে নিজের ঘরে ঢোকে। আলো শামিনের পিছু পিছু যায়। বিছানার একপাশে চুপচাপ বসে পড়ে শামিন। কপালে চিন্তার ভাঁজ পড়েছে তার। আলো এগিয়ে গিয়ে রাগী গলায় বলে, এটা তখন কি করতে যাচ্ছিলেন আপনি? হ্যাঁ, আমরা ঈশিতাপুর ভাবি হলেও ঈশিতা আপুর থেকে বয়সে ছোট, ঋতু তো অনেকটাই ছোট। আমাদের সামনে ওর গায়ে হাত তুলতে যাচ্ছিলেন আপনি? শামিন চুপ করে থাকে। আলো পাশে বসে বলে,
সমস্যাটা কোথায়? ওই ছেলের মধ্যে সমস্যাটা কি? শিক্ষিত, দেখতে শুনতে ভালো, এখন তো মোটামুটি ভালো চাকরিও করছে, সব দিক থেকেই ভালো। ছেলে গরিব পরিবার থেকে উঠে এসেছে, এটাই আপনার চোখে বিচ্ছে, তাই তো? আচ্ছা, আমি বুঝলাম না, আপনারা গরিব পরিবার থেকে মেয়ে বিয়ে করে আনতে পারলে ঈশিতা আপু কেন পারবে না? সামাজিক অবস্থান শুধু ছেলেদেরই উঁচু থাকতে হবে, ডমিনেট করতে সুবিধা হয় যাতে, তাই না? শামিন আলোর দিকে তাকিয়ে বলে, আমি তোমায় ডমিনেট করেছি? আলো মাথা নাড়ায়, মুখ ফসকে এমন একটা কথা বলে ফেললো। এখন এই লোক খেপে গেলে সে কি করবে? শামিন উচ্চ বাচ্চু না করে নিচু গলায় বলতে থাকে, আবেগে কথা বলবে না আলো। বোনটাকে চিরকাল আদরে রেখেছি, ওর এক একটা প্রসাধনী সামগ্রীর দাম জানো? সে কিভাবে মানিয়ে নেবে সবকিছু? এখন আবেগের বশে বুঝতে পারছো না? আলো তাকিয়ে আছে শামিনের দিকে, ক্ষণ বাদে বলে ওঠে, সে তো ছোট বাচ্চা মেয়ে নয়, মানিয়ে নিতে হবে ভেবেই তো পা বাড়িয়েছে সে। প্লিজ চুপ করো, এটা বাংলা নাটক নয়, বাস্তববাদী হও, আবেগে কথা বলো না। অবশ্য তোমাকে বলে লাভ কি, তোমাদের এই বয়সটাই তো আবেগের। বিরক্ত ভঙ্গিতে বলে শামিন। কি ভাইয়া শান্তকে ডেকেছে? কেন, কিসের জন্যে? বিছানায় উপর হয়ে শুয়েছিল ঈশিতা, উঠে বসে আলোর দিকে তাকায়। তার ঘরে আলো, ঋতু আর পরি। ঈশিতা পুনরায় চেঁচিয়ে বলে ওঠে, কেন কেন ডেকেছে? শান্ত হও ঈশিতা আপু, বড় ভাইয়া সম্ভবত কথা বলার জন্যই ডেকেছে। পরি নিচু স্বরে বলে। ঈশিতা উঠে দাঁড়ায়, ঋতুর দিকে তাকিয়ে বলে, তোমরা জানো না কেন ডেকেছে? তোমাদের দুইজনের স্বামীরা বলেনি? ঋতু মাথা নাড়ায়। আলো বলে, সম্ভবত কথা বলতেই ডেকেছে, ভয় পেও না, তোমার ভাইয়া উল্টাপাল্টা কিছু করবেন না। আলো স্বামীর সাফাই গাইতে শুরু করে। ঈশিতা একবার আলো আর একবার ঋতুর দিকে তাকিয়ে বলে, তোমাদের স্বামীদের আমার বিশ্বাস নেই, নিশ্চয়ই মারবে বলে ডেকেছে। আলো তাকিয়ে আছে ঈশিতার দিকে, পর পর বলে ওঠে, কিচ্ছু করবে না, দেখো একসময় না একসময় তাদের মুখোমুখি তো হতেই হবে, তো সেটা আজই হোক। ঈশিতা ধপাস করে বিছানার উপর বসে পড়ে। পরি আলোর দিকে তাকিয়ে বলে, ভাইয়ার সাথে তুমি গিয়ে কথা বলো না ভাবি, তোমার সব কথাই তো ভাইয়া শোনে। আলো পরির দিকে তাকিয়ে বলে, বলেছি, আমি কথা বলেছি, আমিও চাই তারা সামনাসামনি হোক, তোমরা চিন্তা করো না, বাড়াবাড়ি কিচ্ছু হবে না, আমি হতে দেব না। ধীরে ধীরে ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকে আলো, ঢুকে দরজা চাপিয়ে ঘুরে দাঁড়ায়। শামিন খালি গায়ে আলমারিতে কিছু একটা খুঁজছিল। আলো বলে, কিছু খুঁজছেন? আমার ব্ল্যাক শার্টটা কোথায় রেখেছো? এখানে তো সব তোমার শাড়ি দেখতে পাচ্ছি। আলো এগিয়ে গিয়ে ব্ল্যাক শার্ট বের করে শামিনের হাতে দেয়। শামিন আলোর দিকে এক পলক তাকিয়ে শার্টটা হাতে নিয়ে বলে, খেয়েছে তোমার ননদ? আলো মাথা নাড়ায়। শামিন শার্টই গায়ে চাপিয়ে বলতে থাকে, না খেলে না কাক। ইসমা আর ঈশিতা এই দুটো এত জেদি হয়েছে, ওদের বলে দিয়ে ওদের থেকে আমার জেদ কোনো অংশে কম না। আলো এগিয়ে গিয়ে শামিনের ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে তার শার্টের বোতাম লাগিয়ে দিতে দিতে আহ্লাদি গলায় বলে, শুনুন না। শামিন আলোর কথা সুর শুনে আলোর দিকে কয়েক পলক তাকিয়ে একই সুরে বলে, বলুন না। আলো শামিনের চোখে চোখ রাখে, তারপর নরম গলায় বলে, আপনি শান্ত ভাইয়াকে মারবেন না তো ডেকে আনিয়ে? শামিন আলোর দিকে তাকিয়ে থাকে, কিছু সময় পরে বলে ওঠে, কিছু প্রশ্ন করব, উত্তরগুলো ঠিকঠাকভাবে দিতে পারলে ভালো, নয়তো। আলো চমকে ওঠে। শামিন কথাটা খুবই কঠিন ভাবে বলেছে। গেটের ভিতরে পা রাখতেই শান্ত এদিক ওদিক তাকায়। শান্তি নীরের দারোয়ান রিয়াজ দূরে একটা চেয়ারে বসে তার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। দাঁড়িয়ে পড়ে রিয়াজের দিকে তাকিয়ে বলে, রিয়াজ ভাইয়া একটু ভিতরে গিয়ে বলে দেবেন শান্ত এসেছে। ইয়াসার মির্জা আমাকে ডেকে পাঠিয়েছেন। আপনি ভেতরে যান, বলা বলির কিছু নাই, সবাই আপনার জন্য বসে আছে, অপেক্ষা করতেছে আপনার জন্য। শান্ত ধীর পায়ে এগিয়ে যায় শান্তি নীরের সদর দরজার দিকে। সবাই তার জন্যে অপেক্ষা করছে। মানে সবাই বলতে কারা? দরজা ঠেলে ভেতরে ঢুকে করিডোর পেরিয়ে লিভিং রুমের দিকে পা বাড়াতেই শান্ত চুপচাপ দাঁড়িয়ে পড়ে। শামিন তার দিকে শীতল দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। বাড়ির মেয়ে বউরা দোতলা থেকে উঁকি দিয়ে দেখছে। ঈশিতা চুপচাপ দাঁড়িয়ে আছে তার আতঙ্কিত মুখটা নিয়ে। আলো ঈশিতাকে ফিসফিসিয়ে বলে, টেনশন নিও না, উল্টাপাল্টা কিছু আমি হতে দেব না। ইয়াসার মির্জার মুখোমুখি আমি হব। অন্যের বোনকে তুলে এনে বিয়ে করতে পারে আর নিজের বোনের জন্য ভাইবা বোর্ড বসায়।
দুমুখো সাপ কোথাকার। শান্ত ভাইয়াকে কিছু বললে আজ আমি ওনার সাথে বোঝাপড়া করব। কণ্ঠে তেজ নিয়ে বলে। শামিন শান্তর পা থেকে মাথা পর্যন্ত দেখে। শান্ত গলার টাইয়ের নট ঠিক করে দেয়। অফিসের ফর্মাল পোশাকেই সে এসেছে, তবে তাকে কয়েক পলক দেখে নিয়ে শামিন বলে ওঠে, ঠিক 4টার সময় থাকার কথা ছিল, তুমি তো 10 মিনিট দেরি করে এলে। শান্ত কোনো জবাব না দিয়ে আশেপাশে দেখতে থাকে। সে স্তব্ধ হয়ে গিয়েছে পুরো। লিভিং রুমে শামিন, ইলহাম, ইসমাম ছাড়াও রয়েছে জামিল, ফুয়াদ, রাহাত, আরাফ, রনি, সবুজ, তৌফ এবং দলের সব ছেলেরা। সবাই শান্তর দিকে শীতল চোখে তাকিয়ে আছে। শামিন শান্তর হতভম্ব দৃষ্টি দেখে বলে ওঠে, ঈশিতা শুধু আমাদের 3 ভাই বোনের না, ঈশিতা শুধু আমাদের 3 ভাইয়ের বোন না, ওদেরও বোন। ওরাও তোমার সাথে কথা বলবে। শান্ত চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ দেখে একটা ঢোক গিলে নেয়। রূপকথার গল্পে সে 7 ভাই। চম্পার কথা শুনেছে, কিন্তু তার পারুলের এতগুলো চম্পা ভাই সে বুঝতে পারেনি। এরা তাকে এখন কি করবে?